নমস্কার, আপনারা দেখছেন টার্গেট নিউজ। আপনাদের সঙ্গে আমি সায়ন। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক চন্দ্রনাথ খুনের রহস্য কি রহস্যই থেকে যাবে? চলে আসবো পরের খবরে। মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক চন্দ্রনাথ খুনের রহস্য কি রহস্যই থেকে যাবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক উজ্জ্বল ও শিক্ষিত যুবক চন্দ্রনাথ রথ তার বাড়ির সামনেই খুন হয়। এখনো পর্যন্ত সিবিআই মূল খুনের কাছে পৌঁছতে পারেনি, তবে 9 জনকে গ্রেপ্তার করেছে। আদালতে চার্জশিট জমা পড়েছে সিবিআই এর। অভিযোগপত্রে মোট 11 জনের নাম রয়েছে বিজেপি কর্মী 2 ভাইয়ের নামও। কয়েকদিন আগে উত্তরপ্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পিটিআই সূত্রের খবর, চন্দ্রনাথ খুনের মামলায় গত বৃহস্পতিবার যে চার্জশিট দিয়েছে সিবিআই, তাতে উল্লেখ করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় ওই বিজেপি কর্মী উত্তরপ্রদেশের ভাড়াটে খুনিদের চন্দ্রনাথকে হত্যার জন্য নিয়োগ করেছিলেন। বরাতের পাশাপাশি ভাড়াটে খুনিদের টাকাও দিয়েছিলেন তারা। গোয়েন্দারা জানতে পারেন চন্দ্রনাথকে খুনের পরিকল্পনা ছিল গত বছর ডিসেম্বর থেকে। একাধিকবার নানা কারণে তা বদলাতে থাকে বলে খবর সিবিআই সূত্রে। শেষ পর্যন্ত 6 মে তার বাড়ির 50 মিটারের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথ রথকে। খুনের ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। মনু সিং, রাজ সিং, গোলু সিং, মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীন কুমার সিং বর্তমানে সিবিআই এর জালে। এছাড়াও শুট আউটের 3 মিডল ম্যানকেও গ্রেপ্তার করা হয়েছে সিবিআই সূত্রে খবর। খুনের বরাত নিয়েছিলেন এরাই। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার একাধিক তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। তবে তদন্তকারীদের দাবি এখনো এক অভিযুক্ত পলাতক, তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে সিবিআই। তবে রহস্য কিন্তু রয়ে গেছে, কি মোটিভ ছিল চন্দ্রনাথ খুনের, ভবিষ্যতে এর উত্তর পাওয়া যাবে কিনা কেউ জানে না। টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। ভারতের কাছে আরও বেশি জ্বালানি চাইল বাংলাদেশ। ভারতের মাটি ব্যবহার করে গত 5 তারিখ শেখ হাসিনা ভার্চুয়াল বক্তৃতা দেওয়া মোটেই ভালো চোখে দেখেনি বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু হাত পেতে তেলও চাইছে। গত বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ওই বৈঠকের শেষে বাংলাদেশি মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান পাইপলাইন দিয়ে বাংলাদেশের ডিজেল আসে। জ্বালানির চাহিদা বিবেচনায় সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ জানানো হচ্ছে দিল্লির কাছে। গত বৃহস্পতিবারের বৈঠক সম্পর্কে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে 2 দেশের বিভিন্ন পারস্পরিক স্বার্থের বিষয় বৈঠকে আলোচনা রয়েছে। বাংলাদেশে গ্যাস সংকট প্রসঙ্গে তিনি জানান, গ্যাসের অভাবে কিছু বিদ্যুৎ কেন্দ্রে বন্ধ হয়ে গিয়েছে। এখন গ্যাস সরবরাহ শুরু হওয়ায় এই কেন্দ্রগুলি আবার চালু হবে। পদ্মাপাড়ে বিদ্যুতের বিল নিয়েও অভিযোগ করেছে আমজনতা। যদিও মন্ত্রী বলেন, অতিরিক্ত বিল অভিযোগ এলেও অধিকাংশ ক্ষেত্রে যাচাইয়ের স্বাভাবিক বিদ্যুৎ ব্যবহারের চিত্রই মিলেছে। এই সঙ্গে তিনি জানান, জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সম্প্রতি ভারতের থেকে আমদানি করা 11,000 টন চালের মধ্যে 3,500 টন চাল খালাস করা হয় চট্টগ্রাম বন্দরে। বাকি চালের মান ভালো নয় এবং মানুষের খাওয়ার উপযোগী নয় বলে অভিযোগ আনা হয়েছিল। ওই চাল ভারতে ফের পাঠানো ও তোড়জোড় শুরু হয়েছে। সেই বাংলাদেশেই এবার পাইপলাইনে অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য তড়িৎদর করছে দিল্লির কাছে। একই সময় হাসিনা কাটায় বিদ্ধ ঢাকা। বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী মুখ খোলা ঢাকার বিবৃতি। হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধে পাত্তা দিচ্ছে না ভারত। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। বিরতির পর ফিরে এলাম খবরে। চলে আসবো পরের খবরে। উন্নত হয়েছে আমাদের দৈনন্দিন জীবন। বর্তমানে আমরা আমাদের যাবতীয় কার্যকলাপকে স্বয়ংক্রিয় করতে বদ্ধপরিকর। বৈজ্ঞানিক উপায়ে যাবতীয় কার্যকলাপ আজ আমরা প্রযুক্তিগতভাবে চালনা করার চেষ্টা করে যাচ্ছি। বিজ্ঞানের আলোয় আমাদের পথ চলা শুরু। বিজ্ঞানের ছোঁয়ায় আমাদের জীবন হয়েছে উন্নত থেকে উন্নততর। তবে বিজ্ঞানের এই উন্নতির পেছনে যারা মূল কারিগর, তাদের অবদান সত্যিই অনস্বীকার্য। বিজ্ঞান সাধনার এইসব কারিগরদের মধ্যে অন্যতম প্রতিভাবান একটি নাম হলো সন্দীপন চন্দ্র। সন্দীপনের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে একাধিক বিজ্ঞান নির্ভর প্রযুক্তি, যা শুধু উন্নত নয়, ব্যতিক্রমী আঙ্গিকে তৈরি এক অনন্য সৃষ্টির মোড়কে তা মোড়া রয়েছে। আমি একটি অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছি, যেটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর যেটি আমাকে প্রতিদিন আমার রিসার্চে, আমার কাজে এবং আমার সময় বিভিন্ন কাজে বিভিন্ন জিনিস তৈরি করতে আমাকে হেল্প করে। Good evening.
It's 10:31 p.m., Monday. This is Rosie, sir. Please tell me how can I help you? Can you give me some time? Okay, sir. How long you want me to leave? সন্দীপন বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করেছে, যা সত্যি বিস্ময়কর। এইসব প্রতিভাবানদের হাত ধরেই বিজ্ঞান মানব জীবনে তার জয়যাত্রা অব্যাহত রেখেছে। বিজ্ঞান প্রতিনিয়ত আমাদের জীবনকে করে তুলেছে উন্নত থেকে আরও উন্নত। বিধাননগরের সন্দীপন রাত দিন এক করে বিজ্ঞানের নানা প্রযুক্তি তৈরি করছে নিরলসভাবে। মনীষী স্পেন্সারের মতে বিজ্ঞান হলো সুশৃঙ্খল ও সুসংঘবদ্ধ জ্ঞান, আর এই জ্ঞানকে পাথেয় করেই সন্দীপন তৈরি করেছে একাধিক প্রযুক্তি। এভাবেই সভ্যতার বিকাশে সহায়ক শক্তি হয়ে ওঠার মাধ্যমে সন্দীপন বিজ্ঞানকে ব্যবহার করে চলেছে বৃহত্তর মানব কল্যাণে। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। বিরতির পর ফিরে এলাম খবরে, চলে আসবো পরের খবরে। গুন্ডা দমন বিল নিয়ে অভিযোগ শুনল না আদালত। রাজ্যে আনা গুন্ডা দমন বিল খুবই বিতর্কিত। সেই বিল নিয়ে কলকাতা হাইকোর্টের অভিযোগ জানানো হয়েছে, কিন্তু যেহেতু ওই বিল রাষ্ট্রপতি অনুমোদন করেননি, তাই ওই বিল সংক্রান্ত অভিযোগ শুনল না কলকাতা হাইকোর্ট। মামলা খারিজ করে দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে। উল্লেখ্য, গুন্ডা দমন বিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে জনস্বার্থের মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা আপাতত শুনল না কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে জানিয়েছে, গুন্ডা আইন সংক্রান্ত জনস্বার্থ মামলাগুলি আপাতত প্রত্যাহার করা হচ্ছে, কারণ মামলাগুলি সময়ের আগে দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট বিলে এখনও রাষ্ট্রপতির সম্মতি মেলেনি। তবে বিলটি আইন হিসেবে কার্যকর হওয়ার পর নতুন করে জনস্বার্থ মামলা দায়ের করতে পারবেন আবেদনকারীরা। এই বিল নিয়ে বিরোধীদের অভিযোগ, এই বিল আসলে পুলিশ ও সরকারের হাতে এমন ক্ষমতা তুলে দেওয়া যা গণতন্ত্র বিরোধী। এই বিল সংখ্যার নিরিখে কয়েকদিন আগেই বিধানসভায় পাশ হয়েছে, এখন আছে রাষ্ট্রপতির কাছে। পুলিশ সুপার বা তার উদ্বর্তন কোনো পুলিশ আধিকারিককে রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার যদি মনে করে যে কোনো গুন্ডাকে আটকে নির্দেশ দিতে পারবে। 1 বছর পর্যন্ত এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে বিলে। আগে এই বিল নিয়ে সরব হয়েছে বিরোধীরা। আশঙ্কা ছিল এই আইনে অপব্যবহার হতে পারে। প্রশ্ন ওঠে, বিরোধীদের প্রতিবাদে রুখতে কি এই আইন আনলো সরকার? যদিও রাজ্যের বিজেপি সরকারের তরফে জানানো হয়েছে রাজ্যকে গুন্ডামুক্ত করার লক্ষ্যই এই আইন, কিন্তু প্রশ্ন উঠছে যে কোনো গণ আন্দোলনকে আটকানোর জন্য এই বিলের প্রয়োজন করতে পারে সরকার, আর সেই ক্ষেত্রেই ভেঙে পড়বে দেশের গণতান্ত্রিক কাঠামো। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। কলকাতার ওয়ার্ড বিন্যাসে বাড়তে চলেছে অন্তত 65টি ওয়ার্ড। ওয়ার্ডগুলো ছোট করলে কাজের অনেক সুবিধা হয়, এই থিওরি অনেক দিন ধরেই পোষণ করেছে বিজেপি। এবার কলকাতা পৌরসভা নিগমের নির্বাচনের আগে আসন পুনর্বিন্যাস করা হবে। ইতিমধ্যে সেই কাজের পরিকল্পনা শুরু করেছে আধিকারিকরা। আগামী ডিসেম্বরের ভোটের আগে সেই ডিলিমিটেশন হওয়া কথা বলা হয়েছে। তবে সূত্রের খবর, কোনো তাড়াহুড়ো করে নয়, শহরকে ছোট ছোট ওয়ার্ডে ভাঙার কাজ সময় নিয়েই নিয়ম মেনেই করা হবে। জানা যাচ্ছে কলকাতার ওয়ার্ড বিন্যাস নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। 144 থেকে 65টি ওয়ার্ড বাড়িয়ে 209টি ওয়ার্ড তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য। খসড়া প্রকাশের সময়সীমা বাড়ানো হয়েছে। এখনই কোনো তাড়াহুড়ো করতে চাইছে না রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তর। নির্দিষ্ট আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া মেনেই এগোতে চাইছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে পরিকল্পনা কিছুটা করা হয়েছে, জমা পড়েছে একটা খসড়া মানচিত্র। ইতিমধ্যে ওয়ার্ড পুনর্বিন্যাসের একটি প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরে, যেখানে বলা হয়েছে কলকাতার মোট 209টি ওয়ার্ড হতে চলেছে। তবে সব জায়গায় ওয়ার্ড বাড়ছে না। চৌরঙ্গি, জোড়াসাঁকো এবং শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে বর্তমানে 11টি করে ওয়ার্ড থাকলেও প্রাথমিক খসড়ায় তা কমিয়ে 8টি করার প্রস্তাব রাখা হয়েছে। কিন্তু ওয়ার্ড পুনর্বিন্যাস শেষ না করে পুরসভা নির্বাচনে কি যাবে প্রশাসন? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছে ভোট নির্দিষ্ট সময় হবে। প্রাথমিক রিপোর্টের আরও বলা হয়েছে প্রতিটি ওয়ার্ডে গড়ে প্রায় 15 থেকে 16,000 ভোটার রাখার লক্ষ্যে এই পুনর্বিন্যাস প্রস্তাব তৈরি করা হয়েছে, যাতে ভোটার সংখ্যার ভারসাম্য বজায় থাকে। টার্গেট নিউজ, কলকাতা। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন।
টার্গেট নিউজের শারদ সম্মান 2026। কে ছিনিয়ে নেবে সেরা মণ্ডপের শিরোপা? প্রতিমায় কে করবে বাজিমাত? আলোকসজ্জায় এগিয়ে কে? শ্রেষ্ঠত্বের বিচারে শ্রেষ্ঠকে সম্মানিত করবে টার্গেট নিউজ। বিস্তারিত জানার জন্য কল করুন 8334034324 বা হোয়াটসঅ্যাপ করুন আপনার ক্লাবের যাবতীয় বিবরণ দিয়ে 9007457152 এই নম্বরে। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। চলে আসবো পরের খবরে। জেনজিরা কখনোই দেশবিরোধী নয়, দাবি মোহন ভাগবতের। জেনজিদের দেশের গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি মনে করেন দেশের বিরুদ্ধে আন্দোলন করার অধিকার সকলের রয়েছে, তার মানে তারা দেশবিরোধী হয়ে গেল না। বাস্তবিক নতুন প্রজন্মের পাশে দাঁড়ালেন তিনি। প্রধানমন্ত্রীও তাই করেছেন। সম্প্রতি দিল্লির যন্তর মন্তরের ছাত্রদের আন্দোলন নিয়ে যখন বিরূপ প্রতিক্রিয়া আসছিল, তখন যুব প্রজন্মের পাশে দাঁড়িয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান। আজও তিনি জেনজির সমর্থনে কথা বলেন। গত বৃহস্পতিবার মুম্বাই একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মোহন ভাগবত। সেখানেই তিনি আলোচনায় অংশ নিয়ে বলেন যে দেশের যুব ও নতুন প্রজন্মের উপরে তার পূর্ণ আস্থা আছে। কী কারণে দিল্লিতে পুলিশ ও ছাত্র আন্দোলনকারীদের মধ্যে সংঘাত হয়েছিল তার কাছে সেই কারণ অজানা থাকলেও জেনজিদের তিনি চোখ বুঝে ভরসা করেন বলে জানান। অন্যদিকে বাংলার চিত্রটা কিন্তু একটু আলাদা। তারা জেনজিকে দেশবিদ্রোহী বলেই মনে করেন। এমনকি তাদের মিছিল থেকে আজাদি স্লোগান উঠলে তাদের পেটানোর নির্দেশ দেয়। অথচ আন্দোলনকারীদের দেশের যুব প্রজন্মের উদ্দেশ্য বা আকাঙ্ক্ষার উপর মোহনের আস্থা আছে। ছাত্র যুবদের আন্দোলন নিয়ে তিনি বলেন, গণতন্ত্রের বিক্ষোভ বা আন্দোলনের আলোচনার একটি অংশ। গণতন্ত্রের আলোচনা হলো ঐক্যমত পৌঁছানোর একটি পদ্ধতি। মানুষের অভিযোগ, অভিমান বা ক্ষোভ বাস্তব এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এখনো অনেক উন্নতির প্রয়োজন রয়েছে, তাই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহন ভাগবত বলেন যে আগের প্রজন্ম খুব কমই কর্তৃপক্ষকে প্রশ্ন করত, কিন্তু বর্তমানে জেনজি ও জেন আলফা প্রশ্ন করে। ভালোবাসা, সহমর্মিতা বজায় রেখেই তারা যুক্তিযুক্ত উত্তর খোঁজে। তাই তিনি কখনোই জেনজিদের আন্দোলন না করার কথা বলবেন না বলে জানান। তবে গণতন্ত্রের যাতে এই অনুভূতিগুলি প্রকাশ্যে একটি সঠিক পথ দেখানো হয় তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এবার দেখার রাজ্য বিজেপি কোন দিকে যায়, লাঠি না আলোচনায়। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। এবার আকাশ জয় আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। উড়িষ্যার চাঁদিপুর থেকে আবার ভারত সফল উৎক্ষেপণ করল অগ্নি-4। এই মুহূর্তে আকাশের যুদ্ধে ভারত বিশ্বের এক অন্যতম রাষ্ট্র। যখন ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান, চীন, বাংলাদেশ, তখন এই অগ্নি-4 খুবই উপযোগী। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে 6 আগস্ট উড়িষ্যার চাঁদিপুরের ইন্টিগ্রেট টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-4-এর পরীক্ষা সফল হয়েছে। যোগ করা হয়েছে এই উৎক্ষেপণটি সমস্ত পরিচালনগত ও কারিগরি মানদণ্ডকে যাচাই করেছে। পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। অগ্নি-4-এর ওজন প্রায় 17 টন, দৈর্ঘ্য প্রায় 20 মিটার। সলিড ফুয়েল চালিত এই ক্ষেপণাস্ত্রের যুদ্ধের জন্য দ্রুত প্রস্তুত করা যায়। এতে আধুনিক নির্দেশিকা ব্যবস্থা, কম্পোজিট রকেট মোটর এবং উন্নত নেভিগেশন যুক্ত রয়েছে। প্রসঙ্গত অগ্নি-4-এর সমস্ত প্রযুক্তি ভারতের নিজস্ব, এখানে অন্য কোনো দেশের সাহায্য নেই। এটা আত্মনির্ভর ভারতের একটা পদক্ষেপ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছেন, সফল পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি সমস্ত প্রযুক্তিগত দিক সঠিকভাবে কাজ করেছে। এই পরীক্ষা দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার অংশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত অগ্নি সিরিজের বিভিন্ন সংরক্ষণের সফল পরীক্ষা চালিয়েছে, যা চীন, পাকিস্তানের মতো শত্রু দেশগুলির জন্য অস্বস্তিকর। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। টার্গেট নিউজের শারদ সম্মান 2026। কে ছিনিয়ে নেবে সেরা মণ্ডপের শিরোপা? প্রতিমায় কে করবে বাজিমাত? আলোকসজ্জায় এগিয়ে কে? শ্রেষ্ঠত্বের বিচারে শ্রেষ্ঠকে সম্মানিত করবে টার্গেট নিউজ। বিস্তারিত জানার জন্য কল করুন 8334034324 বা হোয়াটসঅ্যাপ করুন আপনার ক্লাবের যাবতীয় বিবরণ দিয়ে 9007457152 এই নম্বরে। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। আজকের মতো খবর এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন টার্গেট নিউজ।